হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে মাধ্যমিক, তোমাদের ভালো থাকতে হবে, ঠিক আছে? তোমাদের একটা পরীক্ষা চাপ হতে পারে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমরা কি করব অঙ্কতে। তো অঙ্কতে কোনো ভয় নাই, তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে, আমি কিন্তু সব অঙ্কগুলো ভালো করে শেখাচ্ছি। তোমরা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখো, তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না, সব অঙ্ক বুঝতে পারবা। তো আমরা নিয়ে এসেছি দেখো পরশুর টেস্ট পেপার থেকে ক্লাস। আমরা এর আগে অনেক ক্লাস দিয়েছি, আজকে আমরা পরশুর টেস্ট পেপার থেকে ক্লাস দিব। তাহলে তোমাদের পরশুর টেস্ট পেপারটা বইটা বের করতে হবে এবং আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। একের একটা নিয়েছি আমরা, একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো আমরা প্রথমে এমসিকিউগুলো করাবো। তো তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেবো একের একটা কী বলছে। দেখো একের একটা বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধনের পরিমাণটা আমরা কত বলেছি, মূলধন দেওয়া নাই, আমরা মূলধনটাকে ধরে নিচ্ছি। দেখো মূলধন P, একে আসল P ধরা হয়, এই মূলধনটাকে আমরা x ধরে নিলাম। তো আমাদের সুদের সূত্রটা কী জানি আমরা, I = PTR/100। এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। I হচ্ছে সুদ, P হচ্ছে আসল, ঠিক আছে, মূলধন যেটা, T হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, ঠিক আছে, আরটাকে বলা হয় সুদের হার। তা চলো আমরা এখানে মানগুলো বসাবো। আমাদের দেখো সুদ এখানে আমাদের কত দেওয়া আছে, সুদ কিন্তু বলে দিয়েছি, সুদটা বলেছি PN। তাহলে লক্ষ্য করো সুদটা এখানে বলে দিয়েছি PNR/25, এটা কিন্তু আমাদের সুদ বলেছে প্রশ্নে, সমান। আর আমরা এখানে যে আসলটা মূলধনটা আমরা ধরেছি x, তাহলে P এর জায়গায় আমরা x লিখে দিলাম। আর যে T সময়টা, দেখো সময় কিন্তু n বছর বলেছে, তা T এর জায়গায় আমরা n লিখব। আর সুদের হার, তো সুদের হার দেখো আমাদের 8%, সুদের হারটা আমাদের আরই আছে, আর নিচে 100। তাহলে এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, আমরা এক্সের মানটা বের করবো, যেহেতু মূলধন এখানে চেয়েছে। তো দেখো আমরা কি করব, কাটাকাটি যাচ্ছে, n আর n কেটে দেবো, আর মিলছে, আর কেটে দাও। তাহলে এখান থেকে 25 আর 100 কাটাকাটি করলে 25 × 4 = 100। তাহলে দেখো এক্সের মানটা কত পেয়ে যাচ্ছ, তাহলে x = 4 আর p গুণ হয়ে কত হবে, 4p হয়ে যাবে। তাহলে আমরা মূলধনটা পেয়ে গেলাম 4p। দেখো 4p কত নম্বর অপশানে আছে, আমাদের B নম্বরে আছে, তাহলে অ্যান্সার আমাদের B। আর দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে। তাহলে এদের আমাদের বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা বিয়োগ করছি। তাহলে আমরা 125কে যদি ভাঙাই, আমরা লিখব 5 × 5 × 5, এটা লসাগু করে পেয়ে যাবা 3টা 5, আর এখানে √5 আছে। তাহলে এখানে দেখো বিয়োগ, এখানে আমরা বর্গমূল করতে পারো, 2টা 5 মিলেছে, একটা 5 বেরিয়ে আসবে আর একটা 5 কিন্তু থেকে যাবে, এখানে আমার √5 থেকে গেল। এবার দেখো সদৃশ্যকরণে √5 মিলে গেছে, তাহলে এখানে √5 5টা আর এখানে √5 একটা, তা 5টা থেকে একটা বিয়োগ হবে, তাহলে 5টা থেকে একটা বিয়োগ হলে কটা হবে, 4টা √5। এভাবে করণী বিয়োগ করতে পারবো আমরা। করণী যদি মিলে তখনই কিন্তু এটা বিয়োগ হবে। আচ্ছা দেখো এটা কিন্তু অপশান আমাদের নাই, এটাকে তো সরল করতে হবে, সরল করলে আমাদের অপশানটা মিলে যাবে। তাহলে আমরা কী করবো, দেখো আমরা 4কে ভিতরে নিয়ে যাব, তাহলে 4 যদি ভিতরে নিয়ে যাও তাহলে 4টা কিন্তু দুবার গুণ হবে। তোমরা কি জানো, 4টা যদি ভিতরে থাকতো তাহলে একটা 4 বের হতো, তাহলে একটা 4 বাইরে থাকলে তার 4টা ভিতরে 2জন হয়ে যাবে। এবার গুণ করে নাও এদেরকে, 4 × 4 = 16, 16 × 5 = 80। দেখো 80 কিন্তু আমাদের অপশানে আছে বিয়োগফলটা। তাহলে দেখো কত নম্বর অপশানে আছে, আমাদের A নম্বরই অপশানটা আছে, তাহলে অ্যান্সার আমাদের A। এবার দেখো 3-এর প্রশ্নটা কী বলছে, দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক সংখ্যা কত হবে। দুটি ভিন্ন আছে, দুটি ভিন্ন বৃত্ত হবে, কিন্তু কেন্দ্র একই আছে। দেখো ছবিটা একে বোঝাচ্ছি তোমাদের, দুটো বৃত্ত আছে আর ভিতরে আর একটা বৃত্ত আছে, যাদের কেন্দ্র কিন্তু একটাই কেন্দ্র, ঠিক আছে, ও কেন্দ্রের বৃত্ত এই যে বড় বৃত্তটা, আর ও কেন্দ্রে আছে ছোট বৃত্তটা। তাহলে এভাবে দুটি ভিন্ন বৃত্ত আছে, আলাদা বৃত্ত, কিন্তু কেন্দ্র এক কেন্দ্রে বলেছে, প্রশ্ন এভাবে বলেছে। তাহলে এদের স্পর্শকের সংখ্যা, মানে সাধারণ স্পর্শকের সংখ্যা যেটা বলেছে এখানে, সাধারণ কথাটা বলেনি, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু আমরা পাবোই না, তাই না, ঠিক আছে। স্পর্শক তো পাবো, প্রত্যেকটার বৃত্তে আলাদা আলাদা স্পর্শক পাবো, কিন্তু তোমরা লক্ষ্য করো, তোমরা কিন্তু সাধারণ স্পর্শক পাবা না, যে একটা স্পর্শক যে দুটো বৃত্তের উপরে অবস্থান করবে স্পর্শক সরলরেখাটা, সেটা কিন্তু হবে না এখানে। তাহলে এখানে কিন্তু দেখো এখানে আমরা সাধারণ স্পর্শক সংখ্যা নাই, তাহলে এখানে আমরা কি পাবো, সাধারণ এই ক্ষেত্রে এখানে লিখব, এই ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা
সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? শূন্য হয়ে যাবে আমাদের সংখ্যায়। সাধারণ স্পর্শকের সংখ্যা তো না, এখানে স্পর্শক তো পাচ্ছেই না আমরা সাধারণ স্পর্শক। তাহলে দেখো শূন্য আমাদের কত নম্বর অপশানটা বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা এ নাম্বার পেয়ে যাব। তাহলে এ নাম্বার হবে আমাদের অ্যান্সারটা। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলছে, থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এখানে দেখো সাইন থিতা আর ট্যান থিতার মধ্যে সম্পর্ক চেয়েছে, কোনটা হবে? আমাদের সাইন থিতা আছে আর ট্যান থিতা, এদের মধ্যে সম্পর্কটা কি আসবে, তাই না? আমরা দেখো এখানে থিতা কি বলেছে, ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে। থিতার মান আমরা ধরে নেব একটা, তাহলে আমরা ধরো থিতার মানটা 60 ডিগ্রি নিলাম। তাহলে 60 ডিগ্রি ধরে আমরা এখানে বসাবো। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হবে? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। আর এখানে যদি আমরা ট্যান 60 ডিগ্রি বসাই, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কি জানি আমরা? √3 জানি। এবার দেখো তো এই দুটো মান আমরা কি বলতে পারবো, এই দুটো মান, এই যে √3/2টা আছে, এই মানটাকে আর এর চেয়ে আমাদের কী হবে? ছোট, তাই না? এটা আমাদের ছোট মান আর এটা আছে বড় মান। তাহলে এটা ছোট, এটা যদি বড় হয়, তাহলে এবার লক্ষ্য করো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিতাটা ছোট, কার চেয়ে ছোট? ট্যান থিতার চেয়ে ছোট, তাই না? ট্যান থিতা বড় হবে, সাইন থিতা ছোট হবে। তারপর আমরা পেয়ে গেলাম এখানে সাইন থিতা লেস দেন ট্যান থিতা। তো দেখো এই সাইন থিতা আর ট্যান থিতার মধ্যে সম্পর্ক আমরা এটা পেয়ে গেলাম। তো এটা কত নম্বর অপশানে মিলছে? আমাদের এ নাম্বার অপশানে মিলছে। তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার দেখো 5 প্রশ্নটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফলের পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে? মানে কি হতে পারে পরিবর্তনটা, ক্ষেত্রফলটা? তা চলো এখানে আমরা চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা যদি আমরা ধরে নিই, চোঙের ব্যাসার্ধ আমরা আর নিলাম, একটা চোঙের ব্যাসার্ধ, আর উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে দেখো 2πr/h, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার এখানে কি বলেছে, ব্যাসার্ধকে দ্বিগুণ করবে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে, তাহলে ব্যাসার্ধ 2r হবে, এটা ব্যাসার্ধ। আর উচ্চতাকে অর্ধেক করবে, তাহলে আর উচ্চতা ছিল এইচ, তাহলে অর্ধেক করলে উচ্চতা h/2, এটা হলো আমাদের এই উচ্চতা। তাহলে এদেরকে নিয়ে আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে? তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr, আর এর জায়গায় লিখবো আমরা 2r, আর এইচ, তাহলে এইচ হচ্ছে আমাদের h/2। তো এভাবে চেঞ্জ হয়ে গেল আমাদের আর এইচটা, এখানে 2 কেটে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু আগেরটাই ফিরে পাচ্ছি, 2πr/h পেয়ে গেলাম। তাহলে এভাবে যদি দেখো চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতাকে যদি অর্ধেক করো, পূর্বের যে বক্রতলের ক্ষেত্রফল ছিল সেই পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু দেখো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা মিলবে? তা আমাদের মিলবে দেখো পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা এ নাম্বার আমাদের সমান লিখেছে, সমান। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের আছে সামেশন xi/n সমান x বার, এর মানটা দেওয়া আছে। এত হলে সামেশন xi-a/n এর মান কত হবে? তা দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, প্রশ্নে এভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের দেখো এখানে i 1 থেকে n অবধি থাকে, এটা দেওয়া নাই, আমি এখানে তোমাদের সাজিয়ে দিচ্ছি। এটা হবে i সমান 1 থেকে n অবধি, ঠিক আছে? হাইস্ট কত দূর যাবে? n অবধি যাবে আমাদের আইটা, তার মানটা এখানে xi আছে, তার নিচে আমাদের n আছে, এটা সমান দেওয়া আছে x বার। তাহলে আমাদের এর যে মানটা, এখানেও কিন্তু সাজিয়ে দিব আমি তোমাদের সামেশন। এখানে দেখো এটা i সমান 1 থেকে n অবধি আছে, ঠিক আছে? তার নিচে আমাদের কে আছে? n আছে। এর মানটা আবার বের করবো, মানে 1 থেকে n অবধি আছে, ঠিক আছে? এভাবে তোমরা একটু করে নিবা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এভাবে যদি আমরা করি, তাহলে এটা কত ভাঙবে? এটাকে আমরা ভাঙাবো, সামেশন i সমান 1 থেকে n অবধি, তাহলে xi সামেশন একে দেবো একবার, আর মাইনাস সামেশন i সমান 1 থেকে n অবধি এ, ঠিক আছে? আচ্ছা, নিচে কিন্তু আমাদের n আছে। তাহলে এবার দেখো সামেশন xi i সমান 1 থেকে n অবধি, আর নিচে nটা দিয়ে দিলাম। আর এখানে দেখো এটা আমাদের দেখো এটা কতবার হবে এখানে? তাহলে এটা আমাদের, এটা যদি ভাঙি সামেশন এটা, তাহলে এটা ভাঙবে সামেশন a+a+a, কতগুলো এ হবে আমাদের? এখানে n সংখ্যক এ যাবে, কতগুলো এ আছে আমাদের? এ আছে আমাদের n সংখ্যক, এখানে লিখবো n সংখ্যক অবধি আছে, n সংখ্যক, ঠিক আছে? এখানে আমাদের এগুলো আছে n সংখ্যক। এবার দেখো এর মানটা তো আমাদের x বার, তো এটা আমরা x বার বসিয়ে দিলাম।
আর দেখো এনটা কিন্তু এরও নিচে থাকবে, আমরা এনটা কিন্তু এরও নিচে এন দিব, এই যে এনটা এরও নিচে থাকবে আর এনটা এরও নিচে থাকবে। আচ্ছা এবার দেখো এখানে তাহলে যেহেতু এন সংখ্যা থাকে তাহলে আমরা এখানে এন লিখতে পারবো, তাই না? তাই কতগুলো যোগফল এন সংখ্যক মানে এন, আর নিচে আমাদের কে আছে এন আছে, তাহলে এন কেটে দিলাম। তাহলে আমাদের দেখো এক্স বার মাইনাস পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের কোনটা মিললো? আমাদের অ্যান্সার মিলেছে সি নাম্বারটা, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার মিলেছে, অপশানটা আমাদের সি। যেটা পেলাম অ্যান্সারটা আমি এখানে লিখে দিই তোমাদের ভালো করে, এক্স বার মাইনাস পেলাম, তাহলে অপশান নাম্বার সি আমাদের অ্যান্সার। এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো আমাদের এখানে শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা শূন্যস্থান প্রশ্নগুলো করাবো এখন। 2-1 প্রশ্নটা কি বলছে দেখো, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। এটা আমরা জানি, এটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কত বছরের সমান হবে? 1 বছরের সমান হয়, তাহলে অ্যান্সারটা আমাদের 1 বছর হবে। আমি কিন্তু দেখো এখানে তোমাদের দেখাচ্ছি কি করে 1 বছর হবে। যেমন আমি একটা উদাহরণ নিই তোমাদের, ঠিক আছে? যেমন দেখো আসলটাকে আমরা নিলাম 100 টাকা, ঠিক আছে? সময়টা এখানে আমাদের সময় যেটাকে আমরা টি বলি, টিটা হচ্ছে আমাদের 1 বছর। আর এখানে সুদের হার যেটা, তাই না, 8টাকে আমরা কত নিলাম? 10% নিলাম। এই অনুযায়ী আমরা কী বের করবো? চক্রবৃদ্ধি সুদ বের করি প্রথমে। চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে আসল ইন্টু 1 + r/10/100 মাইনাস আসল, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চলো এটা সরল করো। দেখো 1 বছরের ক্ষেত্রে আমরা বের করছি, 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা আর সরল সুদটা সমান হবে। 1 বছর এখানে 1 আছে, এখানে n হয়, তাহলে 1 বসিয়ে দেবো। তাহলে এটা আমাদের কত হবে? দেখো এটা কেটে দাও, তো এটা হবে 11/10 পেয়ে গেলাম মাইনাস 100। তাহলে এখানে দেখো এখানে আমাদের শূন্যতে কেটে গেল, তাহলে আমাদের এটা 110 মাইনাস 100, এটা বিয়োগ করে কত পাবো? এটা পাবো 10, ঠিক আছে? ধরো 10 টাকা পেয়ে গেলাম। এটা 1 বছরের সুদ, এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা সরল সুদ বের করব, 1 বছরের সরল সুদের সূত্র কি জানি আমরা? PTR/100, ঠিক আছে? মানগুলো বসিয়ে দিই। পি বলতে এখানে 100, সময় হচ্ছে আমাদের 1 বছর, আর সুদের হার হচ্ছে আমাদের 10%, নিচে 100, তাহলে 100 কেটে গেলো। দেখো এখানে আমরা কত পাবো? 10 টাকা। দেখো চক্রবৃদ্ধি সুদটা 10 টাকা আর সরল সুদও পেয়ে গেলাম 10 টাকা। তাহলে 1 বছরের ক্ষেত্রে, ঠিক না, চক্রবৃদ্ধি সুদ সরল সুদ 10 টাকা হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা শূন্যস্থানে কী বসবে? শূন্যস্থানে আমাদের বসবে 1, তাই না? 1 বছরে হবে, তাহলে অ্যান্সারটা আমাদের 1। এবার দেখো 2-এর প্রশ্নটা আমাদের আছে x² = 5x। তাহলে এভাবে আমাদের একটা সমীকরণ আছে, এই সমীকরণটির বীজদ্বয় বের করতে বলেছে, কত হবে? তাহলে দেখো এই সমীকরণের বীজদ্বয় মানে x এর মান বের করবো। আমরা বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে আমরা x কমন নেব, ফ্যাক্টর করে নিই। x কমন নিলে পরে x - 5 থাকবে এখানে 0, তো এখান থেকে আমরা হয় দিয়ে x = 0 আর অথবা দিয়ে x - 5 = 0, তাহলে এখান থেকে আমরা x = 5 পেয়ে গেলাম। তো সমীকরণের বীজদ্বয় কত পেলাম? তাহলে আমরা বীজদ্বয় পেয়ে গেলাম, বীজদ্বয় পেলাম একটা 0 ও একটা 5 পেয়ে গেলাম। তাহলে প্রথমে শূন্যস্থানে 0 বসবে আর একটা শূন্যস্থানে আমাদের 5 বসবে, তাহলে 0 ও 5, এটা আমাদের অ্যান্সার। এবার 3-এর প্রশ্নটা বলছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক থাকলে তাদের অনুরূপ কোণগুলি কী হবে? অনুরূপ কোণগুলি সমান হবে। দেখো দুটি ত্রিভুজ আমরা নিচ্ছি, দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ নিলাম ABC, আর একটা ত্রিভুজ নিব আমরা DE আর F নিলাম। তাহলে এই দুটো ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক থাকবে, মানে আমাদের বলেছে দেখো AB বাই যদি আমরা করি BC, তাহলে এখানে হবে DE/EF, ঠিক আছে? এরকম আরও হবে সবগুলো বাহু, ঠিক আছে? বাহুগুলি যদি সমানুপাতিক থাকে তাহলে আমাদের কী হবে? কোণগুলি কী হবে? সমান হবে। তাহলে এই যে কোণগুলো এখানে, আমরা এখানে কোণগুলো সমান বলতে পারবো, যা এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। বাহুগুলি যদি সমানুপাতিক থাকে তাহলে কোণগুলিও আমাদের সমানুপাতিক থাকবে, AB/BC, ঠিক আছে? আমাদের DE/EF হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা সমানুপাত করতে পারবে।
তা তোমরা বুঝতে পেরেছ। তাহলে দুটি ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতিক থাকে তাতে কোণগুলো কী হবে, কোণগুলোর মান কিন্তু সমান হবে, ঠিক আছে। এটা যদি এক্স ডিগ্রি হয় এটাও আমাদের হয়ে যাবে এক্স ডিগ্রি, এটা যদি হয় ওয়াই ডিগ্রি এটা হয়ে যাবে আমাদের ওয়াই ডিগ্রি, এটা যদি হয় জেড ডিগ্রি এটা হয়ে যাবে আমাদের জেড ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে এখানে, এখানে আমাদের যে অ্যান্সারটা হবে অনুরূপ কোণগুলি সমান হবে, তাই না। তাহলে এখানে অ্যান্সারটা আসবে সমান। তোমরা শূন্যস্থানে কী লিখবা, শূন্যস্থানে লিখবা সমান। এবার দেখো 4 অঙ্কটা বলছে π/7 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি। π/7 রেডিয়ান আছে, π/7 এটা রেডিয়ানে আছে, তাহলে আমাদের ডিগ্রিতে বলেছে, তাহলে পায়ের মান আমরা 180 ডিগ্রি লিখব, ঠিক আছে। এটা আমাদের বৃত্তীয় মানে আছে, এটা আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসলে পরে 180 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এটা বলেছে কত হবে, তাহলে আমরা 7 দিয়ে 180 ডিগ্রিকে যদি ভাগ করো তাহলে 7 দিয়ে 14, এখানে 4, ঠিক আছে, এটা আমাদের 40, আর এখানে যদি আমরা করি এটা আমাদের সব ডিগ্রিতে আসবে, এগুলো ডিগ্রি, আর 7 5 35, তাহলে এখানে আমাদের 35, তাহলে যদি বিয়োগ করো তাহলে এটা পেয়ে যাবে তোমরা 5, তাহলে 25.5/7 ডিগ্রি, এটা ডিগ্রিতে আসবে। তাহলে দেখো অ্যান্সারটা আমরা কত পেয়ে যাবো, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 25, ঠিক আছে, 5/7, এটা ডিগ্রি, ডিগ্রিটা এখানে দেয় তার ঠেটটা করে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের শূন্যস্থানে কিন্তু আমাদের এটা বসবে। এবার দেখো 5 প্রশ্নটা কী বলছে, বলছে একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, এখানে আয়তন সমান হবে। এখানে আমাদের একটা গোলককে, এই গোলকটাকে গলিয়ে কি তৈরি করবে, চোঙ তৈরি করবে, ঠিক আছে, এই যে চোঙ তৈরি করে দেবে। তাহলে এখানে দেখো গোলকের যে আয়তন হবে চোঙের আয়তন সমান হবে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে এখানে, এখানে কি সমান বলবে, সমান হবে আমাদের আয়তন। এই যে গোলক আর চোঙের দুজনের আয়তনটা কী হবে, সমান হয়ে যাবে। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান কত হবে। তাহলে সংখ্যাগুরু মানের সূত্র আছে, আর তোমরা সূত্রটা দেখবা যে 3-এর যে 6 নম্বর অঙ্কটা আছে এখানে কিন্তু সংখ্যাগুরু মানের যে সূত্রটা বলে দিয়েছে, সংখ্যাগুরু মান মধ্যমা যৌগিক গড় নিয়ে যে সূত্রটা আছে। তাহলে আমরা লিখব যেহেতু সংখ্যাগুরু মান সমান সমান কী হয় 3 ইন্টু, দেখো সূত্রটা নিচে দেওয়া আছে, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, 2 ইন্টু যৌগিক গড়। একই অঙ্ক দুবার বলে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখো তোমার অ্যান্সার তোমরা দেখতে পাবা যে তোমাদের যে 3-এর যে 6 নম্বর অঙ্কটা আছে ওই সূত্রটা তোমাদের দেওয়া আছে, ওখানে সত্য মিথ্যা চেয়েছে, তাহলে ওখানে আমাদের কী হবে, সত্য হবে অ্যান্সারটা। এটা আছে সংখ্যাগুরু মানের সূত্র। আচ্ছা এখানে দেখো আমাদের মানগুলো বলে দিয়েছে, এখানে মধ্যমা প্রশ্নে বলেছে, তাহলে মধ্যমা আমাদের 33 বলেছে, আর 2 ইন্টু যৌগিক গড়, দেখো যৌগিক গড় যেটা বলে দিয়েছে এখানে 35, যদি সরল করো আমরা মান পেয়ে যাবো, এটা হবে 99, আর এখানে হবে 70, এটা বিয়োগ করে তোমরা 29 পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। সংখ্যাগুলোর মান বের করতে বলেছিল, তার শূন্যস্থানের জায়গায় তোমরা 29 লিখবা। এবার আমরা 3-এর প্রশ্নগুলো আসলাম। 3-এর প্রশ্নগুলো আছে আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন, তারা সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে আমরা দেখে নেব। তো 3-এর 1-এর প্রশ্নটা বলছে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল হবে, সত্য না মিথ্যা, তাই না। সরল সম্পর্ক বলেছে আমাদের, সরল সম্পর্ক কখন হয়, যখন আসল বাড়ে তো সুদও বাড়বে তখনই সরল সম্পর্ক, দুজনেই বাড়লে সরল সম্পর্ক, বা দুজনেই কমলে সরল সম্পর্ক। তা তোমাদের এখানে বলে রাখি যে সুদের হারটা সময়টা চেঞ্জ হবে না, তারা যদি ফিক্স থাকে, তাহলে এখানে দেখো আসলটা কী হবে, আসল যদি বাড়ে, ঠিক আছে, তাহলে সুদ বাড়বে। তুমি ব্যাংকে বেশি টাকা রাখবা, আসল বলতে যে টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো, তুমি যদি বেশি পরিমাণ টাকা রাখো ব্যাংকে, তাহলে তোমার সুদটা কি বেশি হবে, তাহলে আসল বাড়লে সুদ বাড়ছে, তাহলে আসল আর সুদের মধ্যে কী সম্পর্ক, সরল সম্পর্কে থাকবে। এখানে আমাদের সরল সম্পর্কে বলেছে, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কী হবে, অ্যান্সারটা হয়ে যাবে সত্য। দেখো 2-এর প্রশ্নটা আমাদের বলেছে a ভেরিয়েস 1/b, b ভেরিয়েস 1/c, মানে এভাবে যদি হয় তাহলে আমাদের কি এটা হবে, a ভেরিয়েস 1/c কি হবে, যদি এই দুটো থেকে এটা হয় তাহলে সত্য, আর না হলে মিথ্যা। তা দেখবো আমরা এই দুটোতে সরল করব যে এটা আসছে কি আসছে না। তাহলে এখানে দেখো আমরা যদি ভেদ উঠাই তাহলে আমাদের আসবে k1/b, আর এখান থেকে যদি আমরা ভেদ উঠাই তাহলে এখানে আমাদের পাবো k2/c, ঠিক আছে। এখানে দেখো b নাই, তাহলে আমরা এখানে b এর মানটা এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে এখানে k1 আর b এর মানটা যদি বসাও তাহলে এখানে দেখো k2/c,
তোমাদের একটা বলে দিই প্রথমে এখানে একটা কথা, যে K1 আর K2 এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। পাশে কিন্তু তোমরা বলে দিবা যে K1, K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা পাশে বলবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করবো, দেখো সরল করো। তাহলে এ সমান সমান কত পাচ্ছি, দেখো আমাদের কিন্তু K1 ছিল, তাহলে K1 থাকবে, আর এটা C/K2 হয়ে যাবে। ওকে, তাহলে এ সমান সমান আমাদের দেখো, আচ্ছা এটা K2 আছে, এটা K2, তাহলে এখানে K1/K2 ইন্টু সি, তাহলে এ সমান সমান এটাকে আমরা ছোটো ধ্রুবক নিয়ে নিলাম, তাহলে এটা আমরা পাবো n ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইকুয়াল আর ধ্রুবককে উঠিয়ে তাহলে ভেদ আনতে পারবো, তাহলে এ ভেরিয়েস সি হয়ে যাবে। তা দেখো এই দুটো ভেদ থেকে আমরা পাচ্ছি এ ভেরিয়েস সি পাচ্ছি, কিন্তু আমাদের বলেছে এ ভেরিয়েস 1/c, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা আমাদের মিথ্যা হয়ে যাবে, অ্যান্সার আমাদের মিথ্যা। এবার দেখো 3 প্রশ্নটা বলছে সাধারণ স্পর্শকের একই পাশে, দেখো সাধারণ স্পর্শকের হবে এখানে 1 আছে, তো সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটির তির্যক সাধারণ স্পর্শক বলবো। তাহলে এখানে আমাদের দেখো একটা সাধারণ স্পর্শক আছে, আমি যদি এখানে বলি যে এই যে দেখো একটা, এই যে আমাদের বৃত্ত, আর এই যে আমাদের ধরো একটা বৃত্ত আছে, ভিতরে একটা বৃত্ত নিয়ে এলাম, এভাবে আমাদের দুটো বৃত্ত আছে। তাহলে এই যে আমাদের ধরো এখানে সাধারণ স্পর্শক, তাহলে যে STটা আছে আমাদের সাধারণ স্পর্শক, এখানে আমাদের দুটো বৃত্ত আছে, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত এই যে কেন্দ্রবিন্দু, আমরা এখানে কেন্দ্রবিন্দু, এখানে কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, AB হচ্ছে দুটো, ঠিক আছে, কেন্দ্রবিন্দু। তাহলে একটা সাধারণ স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত অবস্থান করছে, তাহলে এই স্পর্শটাকে তির্যক সাধারণ স্পর্শক বলবো না, এটা হবে আমাদের সরল সাধারণ স্পর্শক, তাই না। তির্যক সাধারণ স্পর্শক কখন হয়, দেখো তির্যক সাধারণ স্পর্শক হয় এইভাবে, দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শক করে, আমি যদি উদাহরণ নিই, এভাবে বহিঃস্পর্শক করবে, আর এভাবে তোমাদের ধরো সাধারণ স্পর্শক আছে, এই যে এখানে আমরা AB নাম দিয়ে দিলাম সাধারণ স্পর্শকটা AB। তাহলে এই সাধারণ স্পর্শকের থেকে না কি বৃত্তটা, দুটি বৃত্ত সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থান করছে, দেখো এটা আমরা C, এটা আমরা D নিয়ে নিলাম কেন্দ্র। তাহলে যে AB স্পর্শকটা হবে, AB স্পর্শকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, ঠিক আছে। এখানে ABটা হবে আমাদের তির্যক সাধারণ স্পর্শক, আর এখানে STটা কি পাবো, এটা পাবো সরল সাধারণ স্পর্শক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবা তোমরা, ঠিক আছে। স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থান করলে সেই সাধারণ স্পর্শকটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক, আর কোনো সাধারণ স্পর্শকের একই পাশে দুটি বৃত্ত অবস্থান করলে তখন সেই স্পর্শটাকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শক। তাহলে আমাদের দেখো সাধারণ স্পর্শকের একই পাশে অবস্থান বলেছে দুটি বৃত্ত, আর এখানে তির্যক সাধারণ স্পর্শক বলে দিয়েছে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা মিথ্যা বলেছে কথাটা, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। 4 প্রশ্নটা বলছে sec θ + tan θ = 1/2 যদি হয়, তাহলে sec θ - tan θ এর মানটা কি 2 হবে। তাহলে আমরা দেখব চেক করে যে এর মানটা, এর সাহায্য নিয়ে এর মানটা বের করব, যদি 2 আসে তাহলে সত্য, আর 2 না আসলে মিথ্যা। তা দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করব, আমরা জানি যেহেতু sec² θ - tan² θ এর মানটা আমরা 1 জানি, ঠিক আছে। তাহলে এবার a² মানে b² সূত্র এখানে প্রয়োগ করে দিই, তাহলে sec θ + tan θ, ঠিক আছে, a বলতে sec θ, b বলছে tan θ, তাহলে a² মানে b² সূত্র a + b ইন্টু a - b, এই যে আমরা সূত্র প্রয়োগ করলাম, a² মানে b² সূত্র ফেলে দিলাম। এবার দেখো আমাদের sec θ + tan θ এর মানটা তো 1/2 দেওয়া আছে, তাহলে আমরা এর জায়গায় 1/2 লিখে দিলাম, আর এখানে আমাদের থেকে গেল sec θ - tan θ, এদিকে আছে আমাদের 1। এবার দেখো এখন আমাদের এই 1/2টা আর কী হবে, ওইদিকে চলে যাবে, মানে 2টা বর্গগুণ হবে 1-এর সঙ্গে, তাহলে এখান থেকে আমরা sec θ - tan θ এর মানটা কত পাচ্ছি, 2টা কিন্তু দেখো নিচে আর 2টা আছে 1/2, তাহলে বর্গগুণ কণাগুণি গুণ, তাহলে 2 × 1 = 2, দেখো তাহলে এর মানটা আমরা 2 পেয়ে গেলাম, এই যে 2 বলেছিল, তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা সত্য পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে দেবো অ্যান্সার সত্য। এবার দেখো 5 প্রশ্নটা বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। আচ্ছা আমরা দেখব, যদি 1/8 অংশ হয় তাহলে সত্য, আর না হলে মিথ্যা।
তা আমরা প্রথমে ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে ঘনকের আয়তন, তো ঘনকের আয়তনের সূত্র আমরা কী জানি, ধারের দৈর্ঘ্যের কিউব মানে এ কিউব, এটা হচ্ছে আমাদের আয়তন। ঠিক আছে, এবার দেখো ধারের দৈর্ঘ্য কী করবে, ধারের দৈর্ঘ্যকে অর্ধেক করবে। তাহলে ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করে তাহলে a/2 হয়ে গেল ধারের দৈর্ঘ্য। তাহলে এবার আয়তন কত হবে, a/2 তার কিউব। ঠিক আছে, ধারের দৈর্ঘ্যের কিউব করলে ঘন করলে আমরা আয়তন পেয়ে যাই। তাহলে এটা দেখো, এটা তোমরা পেয়ে যাচ্ছ a/8, 2 কিউব 8 ভাঙে, তো এটা 1/8 ইন্টু a কিউব। তাহলে দেখো আগের আয়তনের কত অংশ হয়ে গেছে, 1/8 অংশ হয়ে গেছে। তাহলে এখানে এই কথাটাই বলেছিল প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে এখানে কিন্তু কথাটা সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা আমাদের সত্য হবে। এবার দেখো 6 প্রশ্নটা কি বলছে, দেখো সংখ্যাগুরু মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, একদম সত্য। এটা সূত্রটা যেটা দেওয়া আছে সংখ্যাগুরুর মানটা আমরা কিন্তু ব্যবহার করলাম 2-এর যে 6 নম্বর অঙ্কতে এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে আমাদের একদম এই সূত্রটা সত্য হবে, অ্যান্সারটা কী হবে, এটা সত্য। এবার দেখো 4-এর প্রশ্নগুলো আসলাম। 4-এর প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা। তো 4-এর 1-এরটা আমরা করাবো। তখন চলো কি বলছে 4-এর 1-এর অঙ্কটা, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। আচ্ছা, কোনো মূলধন দেওয়া নাই, তাহলে আমরা এখানে ধরি ঠিক আছে, মূলধনটা x টাকা কত বছরে বলেছে, সময়টা এখানে বের করতে বলেছে। তাহলে y বছরে কত গুণ হবে, 3 গুণ হবে, 3 গুণ হবে, এটা প্রশ্ন বলেছে আমাদের। তাহলে এখানে দেখো সুদ আসলটা আমরা পেয়ে যাব, সুদ আসল কত পাবো, দেখো x টাকাটা y বছরে 3 গুণ হবে, 3 গুণ মানে আসলে 3 গুণ, তা সুদ আসল হয়ে যাবে 3x, সুদ আসল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা সুদ পেয়ে যাব, সুদকে আমরা আয় বলি। তাহলে এখানে দেখো সুদ আসল থেকে আসলটা বাদ দিবা, তোমরা পেয়ে যাবা সুদ। তাহলে দেখো এটা 2x হয়ে গেল। এবার দেখো আমরা সূত্র কি জানি, সুদের সূত্র আই সমান সমান PTR/100। চলো মান বসে দাও, এখানে আয়ের মান তো 2x বের করলাম, পি বলতে আসল x, সময়টা দেখো y বছর ধরেছি, এই y এর মানটা কিন্তু আমাদের বের হবে। আর সুদের হার দেখো এখানে বলে দিয়েছে 10%, আরটা এখানে 10% বলেছে প্রশ্নে, আর নিচে 100। তাহলে এখানে x কেটে যাবে, এখানে 0 কেটে দেবো। তাহলে y এর মানটা দেখো 10 দিয়ে 20 বর্গগুণ করে, তাহলে y সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 20। তাহলে কত বছরে 3 গুণ হবে আমাদের, তাহলে আমরা লিখে দেবো অতএব দিয়ে 20 বছরে 3 গুণ হবে, 3 গুণ হবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নটা বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং B/C এর মূলধনের অনুপাত 4:5। তাহলে এ ও সি লভ্যাংশের অন্তর বলেছে 210 টাকা হলে বি এর লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের A/B, এ ও বি এর মূলধনটা বলে দিয়েছে, মানে A/B আমাদের দেওয়া আছে। তাহলে A/B কত আছে, 2:3, আর এখানে আছে আমাদের B/C, মানে বি ও সি এর মূলধন দেওয়া আছে। তাহলে B/C আমাদের দেওয়া আছে 4:5। তাহলে এখান থেকে আমরা B/C বের করতে পারবো কীভাবে, এখানে দেখো আমরা এখানে করব কি, এই যে বি সমান আছে, তাহলে এখানে 3 আর 4কে সমান করব। তাহলে আমরা সমান কী করে করব, একে 4 দিয়ে গুণ করলে 12 হবে, একে 3 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে একে 4 দিয়ে গুণ করলে দুজনকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে 8, 4 3 12, আর এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, 3 5 15। তাহলে B/C আমরা পেয়ে যাব 8, এটা হচ্ছে 8, বি হচ্ছে 12, আর সিটা আমরা পেয়ে গেলাম 15। তা দেখো আমরা 3 জনের মূলধনটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আমরা এখানে লিখব একই সময়, দেখো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে এটা আমরা লিখি, কারণটা আমরা লিখব একই সময়ে মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত, সমান হবে। তাহলে লভ্যাংশের অনুপাত কত পেয়ে যাব, 8:12, 12:15। ঠিক আছে, তাহলে আমাদের তো এটা এ, তাই না, এটা হচ্ছে এ, এটা আমাদের বি,
আর এটা আমাদের সি। তাহলে এখানে আমরা দেখো আমরা কার অন্তর বলে দিয়েছে, এ ও সি এর লব্যাংশের অন্তর বলে দিয়েছে। তাহলে আমরা এদের লব্যাংশগুলো ধরে নিব। তাহলে ধরি, ঠিক আছে, ধরি এ বি সি এর কি লভ্যাংশ, এর লভ্যাংশগুলো আমরা ধরে নেব। লভ্যাংশ যথাক্রমে আমরা লিখব যথাক্রমে পরপর। তাহলে দেখো এরটা আমরা ধরবো 8x, কমা, আর বি এরটা ধরবো 12x, কমা, সি এরটা ধরবো আমরা 15x। ঠিক আছে, এত এত এদের লভ্যাংশগুলো। এবার আমাদের এখানে শর্ত বলেছে, আমরা এখানে বলতে পারবো দেখো প্রশ্ন অনুসারে। তাহলে কি বলতে পারবো, এ ও সি এর লভ্যাংশটা, তাহলে এ এর লভ্যাংশ হচ্ছে 8x, ঠিক আছে, আর বিয়োগ সি এর লভ্যাংশ। তাহলে এখানে দেখো এখানে আমাদের বড় কে আছে, বড় আমাদের সি আছে। তাহলে আমরা বড়টা আগে লিখি, তাই না? তাহলে আমরা বড়টা আগে লিখব 15x মাইনাস 8x। তা দুজনের অন্তর যেটা, আমরা বড়টা আগে নিব, ছোটোটা পরে নিব। তাহলে এদের অন্তরটা কত বলে দিয়েছে আমাদের 210। তাহলে এটা 210-এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এটা 7x পেয়ে যাব, আর এটা পেয়ে যাবো 210। এটা কাটাকাটি করো, 7 3 21 0। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম কত, 30 পেয়ে গেলাম। আমাদের চেয়েছিল এখানে বি এর লভ্যাংশ। তাহলে অতএব দিয়ে লিখবো বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ সমান সমান দেখো কত হবে। তাহলে বি এর লভ্যাংশ কত আছে দেখো 12x। তাহলে এখানে লিখবো 12 × 30। তাহলে এখানে মান বসিয়ে দাও, এখানে যদি গুণ করে দাও তাহলে কত হবে, 12 3 36, 360 টাকা হবে আমাদের বি এর লভ্যাংশ। এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর প্রশ্নটা বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 3k + 1 s² + 2 × k + 1 × x + k = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান বলে দিয়েছে বীজদ্বয়। তাহলে কে এর মান কত হবে, কে এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের বলে দিয়েছে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে যে নিরূপকটা হয়, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের নিরূপক, এই যে নিরূপকটা কি হয়, শূন্যের সঙ্গে সমান হয়। এবার আমাদের নিরূপক জানতে হবে। নিরূপক হচ্ছে b² - 4ac, ঠিক আছে। কোনো সাধারণ আকারে দ্বিঘাত সমীকরণ as² + bx + c = 0, ঠিক আছে। তাহলে এর যে নিরূপকটা হয় b² - 4ac, এটা হচ্ছে নিরূপক, তাই না। তাহলে দ্বিঘাত সমীকরণের যে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে যদি বীজদ্বয় বাস্তব আর সমান হয়। এটা কিন্তু আমাদের শর্ত, খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবা। এবার আমরা দেখো এখানে আমাদের কম্পেয়ার করো, এ হচ্ছে আমাদের s² সহগ, মানে এটা এ, আর বি দেখো বি হচ্ছে এক্সের সহগ, এই যেটা বি, আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তাহলে মানগুলো আমরা বসাবো এখানে। তাহলে বি এর জায়গায় মান বসাবো বিটা, বি হচ্ছে 2 × k + 1 তার হোল স্কয়ার -4। এবার এ দেখো এটা আমরা বসাচ্ছি, এ হচ্ছে 3k + 1, এটা এ, আর সিটা আমাদের কিন্তু এখানে কে আছে, আর = 0। আর এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে সরল করে। তাহলে চলো আমরা এটা ভাঙালে পরে দেখো এটা হয়ে যাবে আমাদের 4k + 1 তার হোল স্কয়ার, আর এটা আমাদের 4, আর কেটা আমরা কি করব, কে দিয়ে আর ভিতরে যদি গুণ করে দিই তাহলে কেটা ভিতরে চলে গেলে হবে 3k² প্লাস এটা হবে কে, এভাবে দাঁড়াবে। আচ্ছা এখানে দেখো ডান দিকে 0 আছে, তো 4 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তো 4টাতে কেটে যাচ্ছে। তাহলে এখানে a + b² সূত্র ভাঙালে a² প্লাস এটা 2k হবে প্লাস 1 হবে, আর এখানে মাইনাসটা দিয়ে গুণ করব, -3k² - k = 0। এবার দেখো এখানে -3k², এখানে k², তাহলে বিয়োগ হয়ে এটা -2k² হয়ে যাবে, এটা +2k - k, তাহলে এটা প্লাস k হবে এটা, আর +1 আমাদের থেকে গেল = 0। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখো প্রথমে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, দিয়ে প্রথমে আমরা মাইনাস রাখবো না। তো এটা হয়ে যাবে 2k² - k -1 = 0। তাহলে এভাবে হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণটা। এখন মিডল ফ্যাক্টর করো, 2k², দেখো আমরা ভাঙাবো কত, আমরা ভাঙাচ্ছি 2 - 1, এভাবে ভাঙালাম। তার এখানে আমরা কে লিখে দেবো -1 = 0।
তাহলে এটা হয়ে যাবে 2k² মাইনাস 2k, মাইনাস মাইনাস এটা প্লাস কি -1 = 0। চলো ফ্যাক্টরটা আমি এখানে দেখাই। বা আমাদের কমন যদি নিই 2k কমন যাবে, 2k কমন নিলে পরে এখানে থাকবে k মাইনাস এখানে 1 হবে, তাহলে k -1। আর এদিকে কমন নিবা +1 কমন নিলাম, তাহলে k -1 = 0। তো এখানে ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি আমরা, এটাতে মিলে গেল। তাহলে k -1 কমন নিলাম, পরে থাকবে 2k + 1 = 0। এবার হয় অথবা, হয় k -1 = 0, অথবা এখানে আমরা অথবা করি, অথবা 2k + 1 = 0। তাহলে এখান থেকে দেখো আমরা যদি k এর মানটা বের করি, k এর মানটা 1, আর এখান থেকে k এর মানটা কত হবে 2k = -1, তাহলে k = হয়ে যাবে -1/2। দেখো k এর মান কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম, k এর মান পেলাম -1/2 আর একটা পেলাম 1, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আছে 1/x + 1/y ভেরিয়েস 1/x + y, এটা আমাদের দেওয়া আছে। আমাদের যেটা দেখাতে বলেছে x ভেরিয়েস y, এটা দেখাতে বলেছে। তো আমরা এটাকে সরল করি, আমরা এই মানটা নিয়ে আসবো, যেটা আমাদের সমান সমান হবে, মানে ভেরিয়েস হবে, x ভেরিয়েস y হবে। আচ্ছা দেখো এটা আমরা কী করে সরলটা করছি। আমরা প্রথমে কী করব, আমরা ভেদকে উঠাবো। তাহলে 1/x + 1/y আমরা যদি ভেদ উঠালাম তো সমান সমান k আসবে, k x + y। এবার এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করি, লসাগু xy, তাহলে এখানে y + x, এদিকে আছে k/x + y। এবার যদি আমরা বর্গগুণ করি তাহলে দেখো x + y তার হোল স্কয়ার পাবো, আর এ থেকে k × xy। আর এখানে দেখো, এখানে যদি আমরা সূত্রটা ভেঙে নিই a + b হোল স্কয়ার, তাহলে এটা হবে a² + 2ab + b²। এটা হচ্ছে kxy। এবার আমরা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে এটা দেখো, এটা s² প্লাস এটাকে দেখো আমরা কমন নিলে পরে এটা আমরা পাবো 2 - k, ঠিক আছে, আর বাইরে xy। বাঁদিকে নিয়ে এসে আমরা xy কমন নিয়ে নিলাম, তারপরে y² আছে = 0। এবার দেখো আমরা কি করব, আমরা y² দিয়ে ভাগ করে দেব। তাহলে y² দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে s², এখানে y² প্লাস 2 - k। আচ্ছা xy ছিল, তুমি ভাগ করছো y² দিয়ে, প্লাস আর y², এখানে y², এদিকে 0 আছে, 0 নিচেও y², 0 নিচেও আমরা y²। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এইদিকে। তাহলে এখানে দেখো আমরা এটাকে কীভাবে সাজাবো, এটাকে আমরা লিখে দেবো x/y দিয়ে তার হোল স্কয়ার প্লাস 2 - k। এখানে দেখো একটা তো y কেটে যাবে, তাহলে একটা y থাকবে, তাহলে এখানে x/y, এখানে দেখো y² কেটে গেল, তাহলে 1 আছে এখানে, +1 আর সমান সমান 0-এর সঙ্গে যাই ভাগ করে 0 হয়, তা 0 পেয়ে গেলাম। তাহলে এখানে লক্ষ্য করে তোমরা xy দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, xy হোল স্কয়ার প্লাস 2 - k × xy + 1। তাহলে দেখো xy দিয়ে xy এর সাপেক্ষে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। তাহলে এখান থেকে আমরা xy এর মানটা বের করব সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে সিদ্ধর সূত্র কি আমরা জানি, আমরা -b, তাহলে -b ± √b² -4ac ac, ঠিক না, এ হচ্ছে এখানে 1 আর সি হচ্ছে 1 আর নিচে 2a, ঠিক আছে। এবার দেখো x/y, এখানে লক্ষ্য করো কেটা তো আমাদের ধ্রুবক সংখ্যা ছিল, তাহলে এরা কী হলো, সম্পূর্ণটাই আমাদের একটা ধ্রুবক। তো এটা যদি আমাদের ধ্রুবক হয় তাহলে ধ্রুবকটাকে আমরা ছোটো হাতের n নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে পাশে বলে দেবা n = এই মানটা অশূন্য ধ্রুবক, এখানে ভেদ বলবো না, ভেদ কথাটা এখানে বলবো, এই যে তোমরা কেটা আমরা নিয়ে আসলাম, তো এখানে পাশে বলে দেবা প্রথমেই যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আর এখানে কে n = দিয়ে লিখে দিবা, আর পাশে বলে দেবা অশূন্য ধ্রুবক, বাস। তাহলে আমরা পুরো ধ্রুবকটাকে আমরা ছোট একটা ধ্রুবক নিয়ে নিলাম। এবার বড় ধ্রুবককে তুমি যে কোনো একটা ছোট ধ্রুবক ধরে নিতে পারো, nটা আমাদের এখানে ধ্রুবক। আচ্ছা তাহলে আমরা এখানে দেখো, এবার আমরা যদি বর্গগুণ করে দিই তাহলে x = n × y, আর এখান থেকে আমরা লিখতে পারবো x ভেরিয়েস y।
কারণ ধ্রুবক আর সমান সমান উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ভেদ উঠিয়ে যদি এটা হয় তাহলে এটা থেকে আমাদের এটা হবে। তা দেখো আমাদের প্রমাণটা করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণটা করলাম। তাহলে আমি লিখে দেবো প্রুভড। দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে প্রদত্ত চিত্রে, চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে, প্রদত্ত চিত্রে কোণ TRQ 40 ডিগ্রি বলেছে। TRQ দেখো TRQ এই কোণটা আমাদের বলে দিয়েছে 40 ডিগ্রি। আর বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে PQ স্পর্শক, ঠিক আছে। তাহলে এখানে দেখো আর বিন্দুতে PQ স্পর্শক বলে দিয়েছে। আর কোণ PRS এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। এই কোণের মানটা কত হবে? দেখো এই কোণের মানটা আমরা সহজে বের করতে পারবো। কী করে? আমরা এই কোণের মানটা আমরা জানি এটা 90 ডিগ্রি বলতে পারবো। কেন 90 ডিগ্রি এটা হবে? কারণ দেখো STটা কি আমাদের ব্যাস, তাহলে ST যদি ব্যাস হয় তাহলে আমাদের SRTটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়। তাহলে এই জন্য আমাদের এটা 90 ডিগ্রি। তা আমরা এখানে লিখব এই যে কোণটা আছে দেখো, তাহলে এখানে হচ্ছে SRT, এটা হচ্ছে কি SRT হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়। তাহলে অতএব কোণ SRTর মান আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর ওইদিকে ওই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা কত পাবো? দেখো এটা তো আমাদের সরলরেখা, তাহলে আমাদের দেখো এই দুটো কোণ পেয়ে গেছি। তাহলে পুরো সরলরেখা তো 180 ডিগ্রি হয়, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে এই দুজনকে যোগ করে নিব। তাহলে আমরা এখানে লিখব কোণ যার মান বের করতে বলেছে PRS, এর মানটা দরকার। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুজনের যোগফলটা বাদ দিব, 90 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এতে যোগফলটা কত হবে? 130 ডিগ্রি। তাই এটা বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 50 ডিগ্রি। তার অ্যান্সার আমাদের হয়ে গেল 50 ডিগ্রি। এখানে পাশে বলতে পারো যেহেতু এখানে PQটা কি? PQটা হচ্ছে আমাদের কি? সরল রেখাংশ, ঠিক আছে। আর অতএব সরল কোণ কত? সরল কোণ হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে এই যে PQ যে পুরো কোণটা PRQ কোণটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম সরল কোণ অনুযায়ী। তাহলে এইভাবে অঙ্কটা হবে। দেখো এবার 6 প্রশ্নটা বলছে ত্রিভুজ ABC এর কোণ ABC 90 ডিগ্রি এবং BD লম্ব AC যদি AB 5 সেমি এবং BC 12 সেমি হয় তবে BD এর দৈর্ঘ্য কত? দেখো BD দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকবো। দেখো ছবিটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে এটা, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে আমাদের ত্রিভুজটা যে কোণটা বলেছি, এখানে B কোণটা 90 ডিগ্রি বলেছে, এই যে আমাদের B কোণ। তাহলে এটা আমরা B নাম দিলাম। তাহলে এখানে A নাম দিয়ে দিই A, এই দেখি সেটা আমরা C নাম দিয়ে দিলাম। তাহলে দেখো ABC B কোণটা আমাদের 90 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবার বলেছে দেখো এই যে BD লম্ব ACর পর, তাহলে এইভাবে আমাদের BDটা লম্ব আছে ACর পর। তাহলে যে লম্ব হয় তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মানগুলো দেওয়া আছে এখানে দেখো, এখানে আমাদের AB বলে দিয়েছে। তাহলে ABটা বলেছে কত? 5 সেমি বলেছে, 5 সেমি। আর কাকে বলেছে? BCটা, BC বলেছে আমাদের, দেখো BC আমাদের কত বলেছে? 12 সেমি। BCটা আছে 12 সেমি। AB আমাদের 5 দেওয়া আছে, BC দেওয়া আছে 12। তাহলে এটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে ACর মানটা আমরা বের করে নিই, ACর মানটা আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের দেখো আমরা AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে এখানে যে মানটি বসাই এটা হবে 5 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, এটা 25, এটা 144, এটা হয়ে যাবে 169। তাহলে AC আমরা বের পেয়ে গেলাম, এর বর্গমূলটা হবে 13। তাহলে AC হয়ে গেল 13 সেমি। তাহলে ACর মানটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো আমরা দুটো ত্রিভুজ তুলব এখানে, ত্রিভুজ ABC বড় ত্রিভুজটা আর ছোটো ত্রিভুজ নিব BDC, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাবো। তাহলে আমরা নিচ্ছি ত্রিভুজ ABC ও ত্রিভুজ BDC, ঠিক আছে। এর দুটো ত্রিভুজকে যদি সদৃশ্য দেখাও তাহলে দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখায় দাও।
তাহলে এখানে আমরা দেখো সি কোণটা সমান সমান সি কোণ, দুটো ত্রিভুজেরই দেখো সি কোণটা কিন্তু সাধারণ কোণ, একটা শর্ত হয়ে গেল। আর 2 নম্বর শর্ত দেখো আমরা দেখো বড় ত্রিভুজে যে বি কোণটা আছে 90 ডিগ্রি আছে, বি কোণ বলতে এ বি সি কোণটা, তাহলে এ বি সি কোণটা 90 ডিগ্রি। আর এই ছোটো ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব আছে, তাহলে এখানে বিডিসি কোণটা কোণ বিডিসি এরা কিন্তু 90 ডিগ্রি সমান পেয়ে গেলাম। তাহলে দেখো দুটো শর্ত সমান পেয়ে গেলাম, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বিডিসি কী পেয়ে গেলাম, এরা হচ্ছে সদৃশ্য। এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায় তা তাদের যে অনুরূপ বাহুগুলোর অনুপাত আছে সমান হবে। তো এখানে ভালো করে খেয়াল করো, দুটো ত্রিভুজ দেখো, বড় ত্রিভুজের লম্ব, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ নিব, লম্ব হচ্ছে এ বি নিলাম লম্ব, তাহলে দেখো বড় ত্রিভুজের লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই এসি, একদম খেয়াল করবো এই জিনিসটা খুব ভালো। অনুরূপ বাহু নিচ্ছে আমরা, লম্ব বাই অতিভুজ নিলাম বড় ত্রিভুজের। তাহলে একইভাবে ছোটো ত্রিভুজটারও কী করবো, লম্ব বাই অতিভুজ, লম্ব কিন্তু বিডি ধরলাম বিডি, তাহলে দেখো বিডি বিডি বাই অতিভুজ কী হবে, অতিভুজ দেখো এটা আছে বিসিটা, এটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহু থেকে অতিভুজ বলা হয় 90 ডিগ্রির বিপরীত বাহুটা, তো অতিভুজটা কিন্তু বিসি আছে ছোটো ত্রিভুজের, তাহলে লম্ব বাই বিসি, ঠিক আছে। এই ত্রিভুজটাকে তুমি যদি একটু সোজা করে লিখো, এর মতন করে লিখো, তাই না, তাহলে এইভাবে করে ত্রিভুজটা তুমি কিন্তু লিখতে পারবা। এই যে তাহলে এই যে এটা আমাদের দেখো ডিসি আর এটা আমাদের দিকে বি আছে, মানে এই ত্রিভুজটা ঘুরে একটু সোজা করে লিখলাম, দেখো এই যে লম্ব বাই অতিভুজ, আর এখানেও দেখো লম্ব বাই অতিভুজ, দেখো ওটাই করেছি আমরা, একদম কম্পেয়ার করা, ঠিক আছে। তাহলে এবার দেখো এখান থেকে মানগুলো বসাবো আমরা, মানগুলো আমি এখানে বসায় দেখাচ্ছি। তা দেখো বা এ বির মান, তাহলে এ বির মান তো আমরা জানি 5, আর এসির মান আমরা বের করলাম 13, আর বিডির মান আমাদের চেয়েছে, তাহলে বিডির মানটা আমাদের বের হবে, আর বিসির মান তো জানি 12, তা দেখো এখান থেকে আমরা বিডির মানটা পেয়ে যাব। তাহলে এটা দেখো কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে বিডি হবে কত হবে, দেখো বিডিটা হয়ে যাবে এই যে 12টা গুণ হয়ে যাবে, মানে 13 বিডি আমরা পাবো 13, এখানে যদি আমরা করি তাহলে বিডিটা হবে দেখো বা 13 বিডি সমান সমান 5 × 12, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বিডি কত পেয়ে যাব, বিডি পেয়ে যাবো দেখো 12 × 5 = 60, আর নিচে আমাদের 13, ঠিক আছে। এবার এটা একটু ভাগ করে নেবো আমরা, তাহলে এখানে যদি ভাগটা দেখাই 60কে কততে ভাগ করব, 13 দিয়ে ভাগ করব, তাহলে 13 × 4 = 52, তাহলে এখানে 52 দাও, আর এখানে 8 নামবে, তা 4 × 8 বাই কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে বিডির মানটা পেয়ে গেলাম, তাহলে বিডি কত পেয়ে গেলাম, তাহলে বিডি পেয়ে গেলাম 4 × 8 বাই 13, ঠিক আছে, এটা আমাদের বিডির মান, তাহলে এটাই আমাদের বের করতে বলেছিল। তাহলে কিন্তু দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 7 প্রশ্নটা বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি বিএডি 65 ডিগ্রি আর কোণ এবিডি 70 ডিগ্রি, কোণ বিডিসি 45 ডিগ্রি হয়, তবে কোণ এবিসি এর মান বের করতে বলেছে। 3টা কোণের মান দেওয়া আছে এখানে, তাই আমার ছবিটাকে তোমাদের প্রশ্নটা বোঝাচ্ছি। প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমাদের একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ হবে, এই যে বৃত্তস্থ আমরা একটা চতুর্ভুজ তৈরি করছি, তাহলে চতুর্ভুজের নামটা দিব এ বি সি আর ডি। দেখো কোণগুলোর যে মান বলেছে, প্রথম কোণটা বলেছে কোণ বিএডি, বিএডি মানে এই কোণটা আমাদের বলে দিয়েছে 65 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 65 ডিগ্রি। এবার কোণ এবিডি, এবিডি তাহলে আমাদের বিডি যোগ করতে হবে, তাহলে এই যে দেখো বিডি আমরা যোগ করে নেব। দেখো প্রশ্ন অনুযায়ী ছবি কিন্তু তৈরি হয়ে যাবে, প্রশ্ন যেভাবে বলছে আমরা ছবি তৈরি করছি। তাহলে আমাদের বলেছিল দেখো আমাদের এবিডি, তাহলে এই কোণের কথা বলেছে, এই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, এটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। আর একটা কোণ দেওয়া আছে কোণ বিডিসি, তাহলে বিডিসি এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কথা বলে দিয়েছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তা আমাদের কোন কোণটা বের করতে বলেছে, কোণ এবিসি, এবিসি মানে এই যে আমাদের বড় কোণটার মান চেয়েছে, ঠিক আছে, কোণ এবিসি এটা আমাদের কত হবে এটা বের করতে বলেছে। তা দেখো কী করে পাবো, আমরা এটা থেকে এটা পাবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো কী হয়, সম্পূরক হয়। তা দেখো তা আমরা এখানে এটা বলতে পারবো যে কোণ এই কোণের নামটা আমরা এ বলে দিই, তাহলে কোণ এ
প্লাস কোণ সি, এদের যোগফল কিন্তু 180 ডিগ্রি। কেন? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, এটা আমাদের উপপাদ্য আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বলতে দুজনের যোগফল, এই দুটো কোণের যোগফল কী হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এখানে একজন যা দেওয়া আছে এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের কত আছে? এটা আছে 65 ডিগ্রি, প্লাস এটা আছে সি কোণটা 180 ডিগ্রি। তাহলে আমাদের সি কোণটা পেয়ে যাবো 180 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি। তাহলে এখানে আমরা সি কোণটা পেয়ে যাবো, দেখো তাহলে এটা বিয়োগ করো, এটা হবে 5, আর এটা হয়ে গেল আমাদের 7, এটা হলো 115 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। ওকে, এবার যে ত্রিভুজটা আছে বিডিসি, যে ত্রিভুজটা আছে, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ বিডিসি এর কোন কোণটা বের করতে চাইছি? আমরা কোণ বের করতে চাইছি বিডিসি কোণটাই। বিডিসি কোণটা হবে, দেখো কোনো ত্রিভুজে দুটি কোণ জানা আছে, তার 3 নম্বর কোণটা কী করে পাবো? 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দেব। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ আমাদের আছে 45 ডিগ্রি যোগ 115 ডিগ্রি। তাহলে এখানে দেখো 180 ডিগ্রি, এদের যোগফল কত হবে? 0, এদিকে 4 1 5, আর ওইদিকে 1 6, ঠিক আছে, আর এদিকে আমাদের 1, তাহলে 160 ডিগ্রি পেয়ে গেলাম এদের যোগফলটা। এবার বিয়োগ করে দেখো তোমরা পেয়ে যাবা 20 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা আমরা কিন্তু 20 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এবিসি কোণটা, তাহলে এবিসি কোণটা আমরা পেয়ে যাবো 70 ডিগ্রি এদিকে 20 ডিগ্রি, তা যোগ করে আমাদের হয়ে যাবে, যোগ করে 90 ডিগ্রি পাবো। তাহলে অতএব কোণ এবিসি হবে, দেখো 70 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, তাহলে যোগ করে কত হবে? 90 ডিগ্রি। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে কোণ যে এবিসির মানটা বের করতে বলেছিলাম কত হলো? 90 ডিগ্রি। দেখো 8 প্রশ্নটা আমাদের আছে A1, A2 আমাদের কত দূর গেছে? আমাদের AN গেছে, মানে 1 থেকে N অবধি গেছে। তাহলে এদের গড়টা আমাদের কিন্তু বলে দিয়েছে, কত? 5 বলে দিয়েছে। তাহলে আমাদের এই যে দেওয়া আছে 4A1, 4A2 চলছে, আমাদের 4AN অবধি চলছে, মানে 1 থেকে N অবধি গেছে। তাহলে এদের গড় কত হবে? তা এদের গড় 5 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা গড়টা বের করি, গড় আমরা কী করে পাবো? সবগুলো রাশির যোগফল কত দূর আছে? যোগ N অবধি আছে। আর কতগুলো রাশি আছে? 1 থেকে N, মানে N সংখ্যক রাশি আছে, তাহলে Nটা আমাদের নিচে দেব। আচ্ছা, এদের গড়টা আমাদের কত বলেছে? 5 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 5, এর মানটা আমরা কাজে লাগাবো এখানে। তাহলে এর মানটা কিন্তু দেখো আমরা 5 পেয়ে গেলাম। এবার এদের যদি গড় বের করি, তা দেখো এদের গড়টা আমরা যদি বের করি, হয় লিখবো গড়, তা আবার এই রাশিগুলোকে যোগ করব, 4A1 প্লাস 4A2 প্লাস ডট কত দূর যাবে যোগফলটা? 4AN এত দূর যাবে। আর নিচে কতগুলো রাশি আছে? N সংখ্যক, তাহলে 1 থেকে শুরু করে N থেকে শেষ, তাহলে Nটা রাশি আছে, তাহলে নিচে আমরা N দিয়ে দেবো। আচ্ছা দেখো 4 কিন্তু সব জায়গায় আছে, তাহলে 4টা তুমি কমন নিয়ে নাও। তাহলে আমাদের ভিতরে থেকে যাবে A1 প্লাস A2 প্লাস কত দূর যাবে? AN অবধি যাবে, আর নিচে আমরা N দিয়ে দিলাম। আচ্ছা দেখো এর মানটা আমরা বের করে রেখেছি, দেখো 5, তাহলে এর জায়গায় আমরা কত? 5 লিখে দেবো। তাহলে এই মানটা আমাদের হয়ে গেল 5। তো এবার 4 5 গুণ করে নাও, 4 5 20, তাহলে এই রাশিগুলির গড় পেয়ে গেলাম 20, আমাদের এটা অ্যান্সার। এবার 9 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে? আলফা ও বিটা পরস্পর পূরক কোণ যদি হয়, আলফা আর বিটা, এই যে আলফা আর বিটা আছে পরস্পর পূরক কোণ, মানে এদের আলফা প্লাস বিটার যোগফলটা কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমাদের যে রাশিটা আছে এর মান আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, মানে মানটা আমাদের 1 দেখাতে বলেছে, এটা কত? সমান 1 বলেছে। তো দেখো আমাদের কত আছে রাশিটা? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা আছে, সব ইন্টু আকারে আছে, আর 1 মাইনাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা। তাহলে এর মানটা কি 1, আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কী করবো? আমরা সলভ করে নেব। আমরা এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার আলফা, এটা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা ইন্টু, আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো 1 মাইনাস কট স্কোয়ার বিটা, এটাকে তোমরা লিখতে পারবা, এটা লিখতে পারবা কসেক স্কোয়ার বিটা।
ঠিক আছে, এটা সূত্রই আছে এটা, কারণ কস স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইজিক্যাল টু 1 হয়, ওখান থেকে কিন্তু এর সূত্রটা এসেছে, এটা সমান এটা হবে। আর এটা 1 প্লাস টেন স্কোয়ার বিটা, এটাকে তোমরা সেক স্কোয়ার বিটা লিখতে পারবা, এটা আমাদের হয়ে যাবে সেক স্কোয়ার বিটা। এটা আমাদের সূত্র আছে যে সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান 1 হয়, সেখান থেকে কিন্তু এটা মানটা বেরো হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা করব কি, আলফা আর বিটা পরস্পর পূরক বলে দিয়েছে, মানে এখানে আমাদের বলেছে আলফা প্লাস বিটা আমাদের হবে 90 ডিগ্রি, পরস্পর পূরক মানে দুজনের যোগফলটা হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিটার মানটা বের করলে আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো, তাহলে বিটার মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে, তাহলে কস স্কোয়ার আলফা রেখে দিলাম, সাইন স্কোয়ার আলফা রেখে দিলাম, আর এখানে কসেক স্কোয়ার বিটা জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা গুণিত, আর এখানে সেক স্কোয়ার এখানে বিটা জায়গায় লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস আলফা, কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা। এবার দেখো পুরো কোণের সূত্র, কসেক 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কী হবে আমাদের কসেক থেকে সেক হয়ে যাবে, তাহলে সেক থিতা, তাহলে এটা আমরা লিখতে পারবো সেক স্কোয়ার আলফা। ঠিক আছে, আর গুণিত এটা পুরো কোণের সূত্র, সেক 90 ডিগ্রি মাইনাস থিতা, তো এটা হবে কসেক থিতা, তো এটাকে লিখবো আমরা কসেক স্কোয়ার থিতা। সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরো কোণের সূত্র। সূত্রগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, সূত্রগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা সব। ঠিক আছে, আমাদের যদি সূত্রগুলো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, কাদের কাদের সূত্র সমস্যা হচ্ছে, আমি কিন্তু সূত্রগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো এবার আমরা কী পেয়ে যাব, এবার কস স্কোয়ার আলফাকে তোমরা 1/sec স্কোয়ার আলফা লিখতে পারবা, কারণ কস উল্টে গিয়ে 1/sec হয়। ঠিক আছে, আর সাইনকে তোমরা লিখতে পারবা, সাইন স্কোয়ার আলফাকে লিখবা সাইন স্কোয়ার আলফা হবে কসেক স্কোয়ার আলফা, সাইনটা কসেক হয়ে যাবে উল্টে, আর এখানে তো আমাদের আছে সেক স্কোয়ার আলফা, আর এখানে আছে কসেক স্কোয়ার আলফা। ওকে, দেখো সেক স্কোয়ার আলফা কেটে যাবে, কসেক স্কোয়ার আলফা কেটে যাবে, তাহলে আমাদের দেখো 1 × 1 কত থাকলো আমাদের, তাহলে 1 থেকে গেল। তাহলে এদের মানটা 1 দেখাতে বলেছিল, আমরা কিন্তু 1 নিয়ে আসলাম, তাহলে আমরা প্রমাণিত করে দিলাম, তা আমরা লিখব প্রমাণিত। এবার দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের আছে কসেক থিতা মাইনাস কট থিতা সমান √2 - 1, এটা আমাদের দেওয়া আছে মানটা, এত হলে কসেক থিতা প্লাস কট থিতা এর মানটা বের করতে বলেছে, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন কত হবে। তো দেখো আমাদের একটা সূত্র আছে, আমরা লিখব যেহেতু কসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান 1 হয়, কসেক আর কট দিয়ে যে সূত্রটা হয় কসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান 1, এর আগের অঙ্কটা তোমাদের বললাম যে এই সূত্রটা আমাদের ব্যবহার হয়েছে, এখান থেকে কিন্তু ওই সূত্রগুলো এসেছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার আমরা এটাকে এ আর বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এ বলতে কসেক থিতা প্লাস কট থিতা এ প্লাস বি ইন্টু কসেক থিতা মাইনাস কট থিতা এ মাইনাস বি, আর এদিকে আমাদের 1 আছে, দেখো মাইনাসের মানটা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে কসেক থিতা প্লাস কট থিতা থেকে যাবে, আর এর মানটা দেওয়া আছে আমরা বসিয়ে দিয়েছি, এই যে কত মানটা দেওয়া আছে √2 - 1, এদিকে 1, এবার এর মানটা বেরিয়ে যাবে, দেখো এর মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা এদিকে থেকে যাবে কসেক থিতা প্লাস কট থিতা সমান মানটা এবার কী হবে, ওদিকে নিয়ে গেলে মানটা নিচে নামবে 1-এর নিচে। ঠিক আছে, গুণের আকারে থাকলে সেটা কি হয় নিচে নামে, তাহলে এখানে হবে √2 - 1, এটা হর কোঅর্ডিনেশন করে নাও, √2 - 1 আছে, তাহলে গুণ করবো √2 + 1 দিয়ে, তাহলে উপরে গুণ হবে √2 + 1, ঠিক আছে 1 আছে, এবার উপরে √2 + 1, আর এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা দেখো কত আসছে, এটা উপরে তো √2 + 1 আর নিচে 2 - 1, তাহলে এটা তো বিয়োগ করে 1 পেয়ে গেলাম, তাহলে আমাদের থেকে গেল √2 + 1 থেকে গেল, তাহলে এই মানটা আমাদের বের করতে বলেছিল, এই যে আমরা তাহলে কথাই লিখবো, আচ্ছা মানটা আমরা যেটা পেলাম এখানে, তা আমরা কত পেয়ে গেলাম √2 + 1 পেলাম, এর মানটা এটাই আমাদের অ্যান্সার।
দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, এখানে আমাদের অর্ধগোলক বলেছে। আচ্ছা, তাহলে অর্ধগোলক, দেখো অর্ধগোলক ছবিটা যদি তোমাদের এঁকে বলি, তাহলে এই যে তোমরা দেখো বাটি তোমরা দেখেছো, যে বাটিতে তোমরা পায়েস খাও বা তরকারি খাও, এই যে আমাদের বাটি অর্ধগোলক। তো অর্ধগোলকের আয়তন কি জানি আমরা, তাই না? তোমাদের জানতে হবে সম্পূর্ণ গোলক, যে ফুটবলটা সম্পূর্ণ গোলকের আয়তন হয় 4/3, ঠিক আছে। ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 4/3 পাই আর কিউব, এটা যে সম্পূর্ণ গোলক, এর ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম, ব্যাসার্ধ আর। তাহলে অর্ধগোলকের আয়তনটা হবে এর অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করে 4টা 2 হয়ে যাবে, তাহলে এটা হবে 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। এবার এই অর্ধগোলকের আয়তনটা বলে দিয়েছে আমাদের এখানে, তাহলে অতএব দিয়ে বলতে পারবো 2/3 পাই আর কিউব। এই যে অর্ধগোলকের আয়তনটা আমাদের এখানে কত বলেছে, 144 পাই, এটা বলেছে আমাদের। তাহলে আমাদের বের করতে বলেছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, গোলক বলতে অর্ধগোলক, এখানে গোলক বলে দিয়েছে, হ্যাঁ অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ পেলেই ব্যাস পেয়ে যাবো, তাই না, এর ডবল করে। তাহলে দেখো আমরা এখানে আর এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের কি হবে, দেখো আমরা পাই কেটে দিলাম, আর এখানে কাটাকাটি 2 দিয়ে যদি করি, 2 7 14, 2 দিয়ে 4, তাহলে আর কিউব সমান সমান এদিকে আছে 72 আর এদিকে আছে আমাদের 3, ঠিক আছে। এবার দেখো আর কিউব আমরা কি করব, 72কে আমরা লসাগু করব। তাহলে 72কে যদি লসাগু করো, তাহলে এখানে 72কে লসাগু করো, 2 দিয়ে করো, 2 3 6, 2 6 12, ঠিক আছে। তারপরে এখানে পাচ্ছ 2, 2 1 2, 2 8 16, 2 9 18, আর এখানে 3 3। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 72কে ভেঙে পেলাম 2 × 2 × 2 × 3 × 3, এটা হচ্ছে 72, আবার একটা 3 ছিল, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো, 3টা 2 আর 3টা 3, তাহলে এখান থেকে যদি আর এর মানটা বের করো, তাহলে 3টা 2-এর জন্য একটা 2 নেবা, আর 3টা 3-এর জন্য একটা 3 নেবা, এভাবে কিন্তু ঘনমূল করা হয়, তাই না। তাহলে আমরা কিউবটা ছেড়ে দিলে পরে এর ঘনমূল হবে, তাহলে ঘনমূল বের করার নিয়মটা এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আর কত পেয়ে যাবো, আর পেয়ে যাবো 6, তাহলে আর 6 হলে 2 আর কত হবে, তাহলে এটা গুণ হবে, তাহলে এটা হবে 12। তাহলে এই যে আমাদের বলেছিল অর্ধগোলকের ব্যাসার্ধ, গোলক বলতে অর্ধগোলক, অর্ধগোলকের ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলছি ব্যাস। তো অর্ধগোলকের ব্যাসটা কত আছে, ব্যাসটা আমরা পেয়ে গেলাম 12। এককটা কী দেবো আমরা, সেমি বলেছে এখানে, তাহলে 12 সেমি, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 12 প্রশ্নটা, তো আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তাহলে দেখো আমাদের শেষের প্রশ্ন 12 নম্বর প্রশ্নটা কী বলছে, একটি সমকোণী চৌপলাকার ঘরে, সমকোণী চৌপলাকার বলতে আয়তঘন, ঠিক আছে। আয়তঘনের দুটো নাম আছে, সমকোণী চৌপলাকার বলতে পারো, আয়তঘন বলতে পারো। তো সমকোণী চৌপলাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে বলে দিয়েছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো আমরা আয়তঘনের ছবি এঁকে বুঝাই, আয়তঘনের ছবি আঁকতে গেলে একটা আয়তক্ষেত্রের তল আঁকলা, তার মধ্যে আর একটা আয়তক্ষেত্রের তল আঁকলা, এবার এগুলো যোগ করো, এগুলো যোগ করে দাও, এগুলো যোগ করে দাও, আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব আয়তঘন, যেটাকে সমকোণী চৌপলাকার বলা হয়। এরকম একটা ঘরটা আছে, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখবে তার দৈর্ঘ্য চেয়েছে, তাহলে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে, তাই না, কর্ণ বরাবর যে দণ্ডটা রাখা হয়, এই যে কর্ণ বরাবর যদি দণ্ডটা রাখা হয়, তাহলে এই যে এই বিটা, হ্যাঁ এই যে এই বি দণ্ডটা আছে, তাহলে এই কর্ণ বরাবর দণ্ডটাই হবে সবচেয়ে বড় দৈর্ঘ্যের দণ্ড হবে, তাই না, কর্ণ বরাবর। তোমরা একটা ঘরকে কল্পনা করবা, তা ঘরের মধ্যে তোমরা উপরের কোণ আর নিচের কোণ, এই যে কোণ বরাবর যদি তুমি কোনো দণ্ডকে, তাই না, কোনো লাঠিকে যদি রাখো, তা সবচেয়ে বড় তুমি কিন্তু দণ্ডটা পেয়ে যাবে। তাহলে আমাদের হবে কি, তাহলে দণ্ডের দৈর্ঘ্যটাই হবে আমাদের কি হবে, এই আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা বের করে নিই, তাহলে আমাদের দণ্ডের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা বলে দেব, এখানে বলবো যেহেতু ঘরের, ঠিক আছে, ঘরের কর্ণের, যেহেতু বলবো না, আমরা বলবো যে ঘরের কর্ণের দৈর্ঘ্যই
হবে দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য। এটা আমাদের প্রথমে আগে জানতে হবে, ঘরের যে কর্ণের দৈর্ঘ্যটা, ঠিক আছে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের দণ্ডের দৈর্ঘ্য বা ঘরের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য, আমরা যদি বের করি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের √, দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার প্লাস উচ্চতা এর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। চলো মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যের মান বলে দিয়েছি 5, তো এটা হবে আমাদের 5-এর স্কোয়ার, প্রস্থর মান 4, 4-এর স্কোয়ার, আর উচ্চতার মান বলেছে 3, তাহলে 3-এর স্কোয়ার। তাহলে এটা আমাদের এককটা কী হবে? সেমি আছে, সেমি না মিটারে আছে, এককটা হবে আমাদের মিটার। তাহলে সরল করবো আমরা এখানে যদি আমরা সরল করি 5-এর স্কোয়ার হবে 25, 4-এর স্কোয়ার পাবো 16, আর 3-এর স্কোয়ার পাবো 9। তাহলে এদের যোগ করো, এখানে দেখো এরা 25 আর এটাও 25, তাহলে আমরা যোগ করে পেয়ে যাবো 50, ঠিক আছে। তাহলে 50কে যদি ভাঙাও, তাহলে এটা ভেঙে যাবে, দেখো এটা ভাঙবে 5 × 5 × 2, তাহলে আমরা এখান থেকে 5 বের করতে পারবো আর 2টা থেকে যাবে। তাহলে দেখো এত সেমি, তাহলে এটা আমাদের কি হবে? সেমি আবার লিখে দিচ্ছি, এটা হবে আমাদের কি? এটা হবে মিটার। তাহলে অতএব দিয়ে বলে দিই, তাহলে অতএব লিখব সবচেয়ে কি বলেছে? সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য হবে, কত পেলাম আমরা? 5√2 মিটার, এত মিটার। এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। তো আজকের ক্লাসের অঙ্কগুলো তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখো, কোথাও অসুবিধা হলে পরে তোমরা কমেন্টে জানাবা। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের ভালো করে অঙ্কগুলো সব করিয়ে দিয়েছি। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা ততক্ষণ ধরে ভালো থেকো।